দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নাই। আমি যেখানে দেখি ভালো আছি। এমন সব কথার আড়ালে এবার প্রকাশ্যে এসেছে শহীদ ওসমান হাদির খুনি শুটার ফয়সালকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠেছে, শুটার ফয়সালকে আদৌ দেশ ছেড়ে পালিয়েছে নাকি এখনো সে দেশের মাটিতে কোনো এক জায়গায় ছায়ার ভিতরে লুকিয়ে আছে। এক্সক্লুসিভ অনুসন্ধানে উঠে আসা এমন কিছু তথ্য শুনে পুরো দেশ স্তব্ধ হয়ে যাচ্ছে। এতদিন বলা হচ্ছিল হাদিকে গুলি করে ফয়সাল সীমান্ত ছেড়ে পালিয়েছে, কিন্তু গোপন সূত্রে বলছে এই সীমান্ত পালানোর গল্পটি একটি সাধারণ নাটক হতে পারে। রোববার সন্ধ্যায় সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির দুই শীর্ষ কর্মকর্তা, বিজিবি ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার ও র্যাবের মুখপাত্র। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও তদন্তে গুরুত্ব দিয়ে খুনিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান দুই পুলিশ কর্মকর্তা। অবস্থানটা কোথায় এটা জানলে তো আমরা আপনাদের সামনে আরো হয়তো এই ব্রিফিংয়েরই হয়তো এইভাবে দরকার হতো। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এইভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে। আমরা এখনও কনফার্ম হতে পারিনি যে সে ইয়ে হয়ে চলে গেছে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা এই তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগত নয়, রাজনৈতিক কারণে হাদিকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সন্দেহভাজনদের খোঁজে সীমান্ত ও আশপাশের এলাকায় নজরদারি ও তল্লাশি অব্যাহত রেখেছে বিজিবি। বিশ্লেষকদের মতে দিন দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এবং গোয়েন্দা নজরদারি এড়িয়ে এত দ্রুত সীমান্ত পার হওয়া পায় অসম্ভব, যদি না এর পিছনে গভীর কোনো পরিকল্পনা বা ভিতরের সহায়তা থাকে। এই প্রেক্ষাপটে পিনাকি ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টও আলোচনা এসেছে, যেখানে তিনি দাবি করেছেন যে প্রকৃত শুটারের আড়াল করতেই এই সীমান্ত পালানোর নাটকটি তৈরি করা হয়েছে। অধিক্ষেত্র, কর্মের অধিক্ষেত্র, ইনকিলাব মঞ্চ কি করে বা তার সংসার কিভাবে চলে, তিনি কি করে জীবিকা নির্বাহ করেন, কাদের সাথে চলেন, এগুলো নিয়ে আমাদের আগ্রহ মানে সারা বাংলাদেশে যদি ধরেন সেই আগ্রহ ছিলই না বলতে গেলে। বরং তার কিছু কথাবার্তার কারণে তিনি অনেকের কাছেই দেখা যাচ্ছে যে অপ্রিয় ছিলেন। কিন্তু যখন তিনি আহত হলেন, এখন বিস্ময়কর একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশে, যেটি ঘটার কথা নয়। এখন আজকে আমি ভিডিও যখন করছি তখন তার জানাজা হলো। ঠিক এই সময়টিতে মুক্তিযুদ্ধের যিনি উপপ্রধান তিনি মারা গেলেন। 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে অনেকেই বলেছেন এর আগে অনেক নেতার পালানোর খবর এলেও পরবর্তীতে তারা দেশেই ধরা পড়েছেন। তাই হাদির খুনির ক্ষেত্রেও একই কৌশল নেওয়া হয়েছে কিনা তা নিয়ে জনমনে গভীর সন্দেহ বাড়ছে। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। মির্জা ফখরুল যে কিনা বলতেছে ও কোন হাদি কোন ওসমান সে চেনেই না। ও হচ্ছে একটু বেশি আবেগী। আপনারা তো সবই জানেন যে এতদিন কি হয়েছে না হয়েছে। প্রথম দিন যখন শ্যুট হলো সেদিন থেকে ওর কান্না শুরু। এখনো আমি থামাইতে পারতেছি না কোনোভাবেই। আজকে মানে অনেক করে আসছে আর কি। তো আমাদের কথা এখন একটাই, আমরা হচ্ছে যে সুষ্ঠু বিচার চাই। যারা হচ্ছে এই ক্রাইমটা করছে তারা এখনো ওপেনলি ঘুরে বেড়াচ্ছে, তাদের দোসররা আছে, এখনো অনেক সাপোর্টার আছে তাদের। তো এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক বিচারের আওতায় আনতে হবে। তো আমাদের চাওয়া এটাই। আমরা জানি যে বাংলাদেশের আইন নিরাপত্তা বা প্রযুক্তি এখন যথেষ্ট ভালো। আমরা এই যে মোহাম্মদপুরের ঘটনাটা দেখলেই বুঝতে পারি যে মা আর মেয়েকে যে খুন করছে 24 ঘন্টার মধ্যে খুনিরা ধরে ফেলছে। কিভাবে ধরছে তারা? তাদের প্রযুক্তি ছিল বোধে বলেই তো তারা ধরতে পারছে। তাহলে আমার ভাইয়ের খুনিরা কেন এখনো বাইরে ধরতে পারে না? কেন তারা এখনো বাইরে ঘুরতেছে? আপনারা ফেসবুক খুললেই দেখবেন এখনো হচ্ছে গিয়ে এই খুনি হাসিনার পক্ষে মানুষ সাফাই গায়। কেন তারা বাইরে ঘুরতেছে? যারা ওই সুরের বাচ্চাদেরকে এখনো সাপোর্ট করতেছে তারা কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়, কেমনে ফেসবুকে তারা হচ্ছে এই ধরনের পোস্ট দিতে পারে? যদি ফয়সাল দেশেই থাকে তবে সে কার ছাত্রছায়ায় এবং কেন তাকে সম্মুখে আনা হচ্ছে না, এগুলো এখন ন্যায় বিচারে মৌলিক প্রশ্ন। একটি শিশুকে ইতিম করা এবং একটি পরিবার ভেঙে দেওয়ার বিচার এই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। শহীদ ওসমান হাদি নিজেই চেয়েছিলেন তার বিচার যেন এই দেশের মাটিতেই হয়। আজ দেশবাসী কোনো গুজব নয়, বরং স্বচ্ছ তদন্ত ও দৃশ্যমান বিচার চায়। হাদির মৃত্যু আজ রাষ্ট্রের বিবেকের এক কঠিন পরীক্ষা হিসেবে দাঁড়িয়েছে। রাঞ্জে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় উপশিরায় দেশের জন্য আমরা ঘরে আগে অনেক
আমি ওরে পাঠাই দেবো আমেরিকা, যে তোর এই দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না। ভারতের র আছে হাজার হাজার। আমার ভাই ন্যায় চাইছি, ইনসাফ চাইছি, আমার ভাইরে মরে যেতেছে। তা আমি এখন ন্যায় চাচ্ছি, যারা ন্যায় চাচ্ছে সবাইকে মাইরা ফেলেন আপনারা, দেন দেশ বিক্রি করে। আপনারা তো অলিখিতভাবে ভারতের কাছে দেশ বিক্রি করেই দিছেন। তার বউ যে বসে আছে তার কাছে, তারা বাংলাদেশে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছিল বর্ডার পার করে দিছে। কিভাবে দিছে তারা? প্রশাসনের মধ্যে নিশ্চয়ই তাহলে এখনো অনেক মানুষ আছে। তাহলে সেই প্রশাসন এখনো এই দেশে থাকে কেমনে? তাদেরকে কেন এখনো বিদায় করা হয় নাই? আমাদের দেশে তরুণ সমাজরা বেকার বসে আছে, তারা চাকরি পায় না, আর ওই ধরনের জানোয়ারের বাচ্চারা গিয়ে ওই চেয়ারে বসে থাকে, আর ওই খুনি হাসিনাদের পাচাটে। কিভাবে সম্ভব? এই দেশের তরুণ সমাজে কেন দেশ ছেড়ে পালায়? এই দেশে কি বিচার নাই দেখে, ন্যায়ের প্রতিষ্ঠা নাই দেখে, ভালো কোনো ন্যায়ের কথা বলতে গেলে তার জীবন দিতে হয়। আবরারের মতন ছেলেটারে মাইরা ফেলছে, আবু সাইদ বুক চিতায় দাঁড়াইছে, আবু সাইদকে মাইরা ফেলছে। আমার হাদি ভাই ন্যায়ের কথা বলছে, ওকে মাইরা ফেলছে। আর কত প্রাণ যাবে, আমাদের এই দেশে? এই দেশে কি ভালো কোনো ইনসাফ প্রতিষ্ঠা হবে না? ন্যায়ের কথা বললেই কলেমার পতাকা উঠছে, ওই খুনি হাসিনার ছেলে বলতেছে এখানে নাকি জঙ্গলির। আরে যেই ছেলে জানে না কলেমা ওইটার কলেমার পতাকা, সে কি সে তারা কিভাবে দেশ চালাইছে? আর এই যে বিএনপি জামায়াত, কি বলবো তাদের? যেই বিএনপি ওই যে সেদিন ওসমান ভাইয়ের বোন বললো খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে পারে নাই, 17 বছর তাদের দাসত্বের মধ্যে ছিল, এখন আসছে বড় বড় কথা বলতে। কোন আক্কেলে তারা বড় বড় কথা বলে? মির্জা ফখরুল যে কিনা বলতেছে ও কোন হাদি কোন ওসমান সে চেনেই না, গুলি করার পরে বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো কোন আক্কেলে পড়ে? তার কিভাবে এই দলীয় চেয়ারে বসে থাকে তারা? প্রত্যেকটার সে বিরোধিতা করে। এত স্বচ্ছ মানুষ তো এই বাংলাদেশের রাজনীতিতে ভাই আসতে পারে না। আমরা সেই জন্য একটু বুঝছি যে একটু ব্যালেন্স করো ভাই, ব্যালেন্স ছাড়া তো এই দেশে টেকা যাবে না। বলছে হ্যাঁ আমি শুরু করবো, আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার দেখি এরকম আরো হাজারো মানুষ, হাজারো লক্ষ হাদি জন্ম হবে। ওর মূল টার্গেটটাই হচ্ছে আমি শুরু করব, আমি একদিন থাকবো না, কিন্তু লক্ষ হাদি এক সময় তৈরি হয়ে যাবে, এটাই আর কিছু না। আর যাদের সাথে ও শুরু করছে রাজনীতিটা, এরা হচ্ছে কত মোস্ট সিনিয়র, এদের সাথে যাওয়াটা মানে কি অনেক বড় চ্যালেঞ্জের। ওই চ্যালেঞ্জটাকে ওই চ্যালেঞ্জ হিসাবে নেয় নাই। ও মনে করছে না আমি এখানে যোগ্য, আমি বাংলাদেশের জন্য যদি ও তো একটা বলছে যে টার্গেট নির্বাচনে আমি যদি নির্বাচন করি আমার 500 ভোট, যদি 500 ভোট পাই তাহলে মনে করবো আমি জিতে গেছি। তাহলে যার মেন্টালিটি এইটা, আপনি তার সাথে তো অন্য কারোর সাথে অন্য কিছুর সাথে মিলাতে পারবেন না, এটা স্বাভাবিক। সে তো এমপি হওয়ার জন্য রাজনীতি করে না, এমপি হবে আরও 3 প্রজন্ম পরে প্রয়োজনে, সে হবে না, সে যাদেরকে তৈরি করে যাবে তারা হবে। কিন্তু সেটা তো ভাই এই বাংলাদেশের মানুষ ওই পর্যন্ত যাইতেছে না, না জানি তার ওই আসনটা ভাগাই নাই, এরপরে